সবাইকে স্বাগত এটি নিউজে। আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, হ্যাপেনিং পয়েন্টে আমাদের আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সোশ্যাল মিডিয়া শুধু এখন যোগাযোগের মাধ্যম নয়, এটি হয়ে উঠেছে মতামত গঠনের, রাজনৈতিক প্রভাব বিস্তারের, এমনকি সমাজে বিশৃঙ্খলা তৈরির হাতিয়ার। ধরুন, আপনি একটি তথ্য দেখেছেন, যাচাই বাছাই না করে তথ্যের সত্য মিথ্যা না দেখে আপনি শেয়ার করে দিয়েছেন। এর প্রভাব পড়তে পারে বিরাট। ইতোমধ্যে আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছি তারা দেখেছি নানা বিষয় নিয়ে জনমত তৈরি হয়েছে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে, এবং তারই ভিত্তিতে অনেক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং অনেক ধরনের সমাধানের পথও আমরা পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, সরকারের কি কোনো দায় নেই ভুল তথ্য প্রচারের ক্ষেত্রে বা ভুল তথ্য যেন স্প্রেড না হয় সেক্ষেত্রে? ফেসবুক, ইউটিউবের দায় কি একদমই নেই? এবং আমরা নিজেরা এই ভুল তথ্য প্রচারের ক্ষেত্রে কতটা দায়িত্বশীল আচরণ করতে পারি এবং আমাদের জায়গা থেকে দায়বদ্ধতা কতটুকু, সে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব সার্বিকভাবে। আমাদের আজকের বিষয়, সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য নিয়ন্ত্রণ কি সম্ভব? এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন অতিথি, তানভীর হাসান জোহা, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এটি নিউজের স্টুডিওতে। জি, ধন্যবাদ। যে বিষয়টি বলছিলাম, আসলে আমাদের বর্তমান যুগে তথ্য এবং যোগাযোগের মাধ্যমের একটি বিরাট ভূমিকা দেখা যাচ্ছে। আপনি সার্বিক বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিভাবে পর্যবেক্ষণ করবেন এবং আপনি মতামত দিবেন? জি, ধন্যবাদ। দেখুন, আমাদের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আমি যদি 2012 সাল থেকে শুরু করি, সেখান থেকে আজ এই 26 পর্যন্ত আমাদের যখন ফেসবুক বেসড, বিশেষ করে সামাজিক মাধ্যমকে কেন্দ্র করে স্থানীয় জায়গায় যে উত্তেজনা তৈরি করে, রামুর যে বৌদ্ধবিহার হামলা থেকে শুরু করে, নাসিরনগর থেকে শুরু করে, হ্যাঁ, এবং বিভিন্ন রকমের প্রশ্ন ফাঁস থেকে শুরু করে এখন আজকে পর্যন্ত, সকাল পর্যন্ত লং মার্চ টু গোপালগঞ্জকে কেন্দ্র করে মানে প্রতিদিনই কিন্তু কিছু না কিছু ঘটনা ঘটছে এবং বেশ কিছু স্পেকুলেশন তৈরি হচ্ছে। এবং আরেকটি যুক্ত হয়েছে এআই বেসড যে সকল ভিডিওগুলো আরও উত্তেজনাগুলো তৈরি করছে। তো এখন আমি যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে যে এটা আমাদের একটা পার্ট, এবং সারা বিশ্বে যারা অ্যানালগ থেকে ডিজিটালাইজেশন দিকে গিয়েছে তারা সকলেই কিন্তু এই জাতীয় বিষয় মধ্য দিয়ে গিয়েছে। সেখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটার নাম হচ্ছে ডিজিটাল লিটারেসি। এই ডিজিটাল লিটারেসিটা যদি প্রপারলি আমরা অ্যাড্রেস না করতে পারি তাহলে এরকম তথ্যের বিকৃতি, বিভ্রান্তি এবং অনিয়ন্ত্রিত যে কোনো রকমের পরিস্থিতি ঘটতে পারে। তো সেক্ষেত্রে আমাদের আসলে প্রয়োজন প্রথমত হচ্ছে লিটারেসি। এবং এই প্রসঙ্গে বলতে চাই, করোনাকালীন সময় আমরা দেখেছি যে 2-3 বছরের শিশু যারা স্কুলে ভর্তি হয়েছে বা 4 বছরের শিশুরা স্কুলে ভর্তি হয়েছে, তাদের ওরিয়েন্টেশনটা হয়েছে কিন্তু ট্যাবের মধ্য দিয়ে, এবং তারা কিন্তু এখন এই টেকনোলজির উপর ডিপেন্ডেন্ট। তো এর জন্যই আমি যে জিনিসটি বলতে চাই সেটি হচ্ছে যে এটি একটি পার্ট অফ দ্য ডিজিটালাইজেশন এবং জেনারেশন চেঞ্জের ব্যাপারে। আমরা যেটাকে জুমার্স জেনারেশন বলছি, জেন জি জেনারেশন বলছি, এটা আমাদের পার্ট অফ দ্য সিচুয়েশন। এটাকে মেনে নিয়ে আমাদের সামনে এগোতে হবে। তবে আমাদের আইন কানুন যেটাই নিয়ন্ত্রণ করি না কেন, আমাদের ডিজিটাল লিটারেসিটা খুব শুরু থেকেই তৈরি করতে হবে, যে জায়গাটাতে আমরা কিন্তু বাংলাদেশ অনেকটাই পিছিয়ে আছি বলে আমি মনে করি। সেই জায়গা থেকে আসলে এমন অনেকটা সময় দেখা যায় যে মিথ্যা তথ্যের ভিড়ে সত্য হারিয়ে যাচ্ছে। আর সেই ক্ষেত্রে সরকারের ডিজিটাল নিরাপত্তা আইন বা আইসিটি আইনের মাধ্যমে ভুল তথ্য দমন হচ্ছে কিনা, বা নাকি স্বাধীন মত প্রকাশে বাধাগ্রস্ত হচ্ছে কিনা, আপনি কি বলবেন বিষয়টা? দেখেন, স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, আমাদের কিন্তু এটা বুঝতে হবে। তো ফ্রিডম অফ স্পিচের আলোককে কেন্দ্র করে আমরা যদি আরও কিছু বেআইনি কন্টেন্টকে যদি আমরা ছড়াতে সাহায্য করি তাহলে কিন্তু মুশকিল হবে। এটা আসলে গুড গভর্নেন্সের একটা পার্ট। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম অস্থিতিশীল রাজনৈতিক, এবং আপনি জানেন আমাদের বেশ দীর্ঘ একটি সময় আমরা বেশ কিছু ক্রাইসিস পিরিয়ডের মধ্যে দিয়ে গিয়েছি। তো সেই ক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্ম, আজকে যদি দেখেন আমাদের যে আন্দোলনটি হলো বা আমাদের যে সরকারের যে পরিবর্তনটি হলো বা নতুন সরকার এনেছেন, সবকিছু পিছনে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম একটা গুরুত্বপূর্ণ ধারণ করেছে। এবং আপনি দেখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারগুলো হচ্ছে এখন, সেই বিচারগুলো কিন্তু এই সকল ডিজিটাল এভিডেন্সের বেসিসে হচ্ছে। যদিও সেটা 1973 সালের আইন, তারপরও কিন্তু এই 24-এর গণহত্যা বা মানবাধিকার বিরোধী যেটা আপনার জেনোসাইডের এগেনস্টে, ক্রাইমের এগেনস্ট হিউম্যানিটি যে বিচারটি হচ্ছে, সেটা কিন্তু ডিজিটাল তথ্যপাত্র আনছে। এখন আমাদের যে বিষয়টা হচ্ছে আইনের কথা আপনি যেটা বললেন, এখন হচ্ছে যে আমাদের এই বিষয় হলো যে
ফ্রিডম অফ স্পিচের জন্য সরকারকে একটা নীতিমালা করতে হবে। আইন দ্বারা কিন্তু সবসময় সব কিছু নিয়ন্ত্রণ করা যাবে না। আইনটা আসলে আসে কোথা থেকে? আইনটা হচ্ছে টোটালি একটি কমন সেন্স থেকে কিন্তু আসলে উৎপত্তি ঘটে। আমরা যারা জুডিসপ্রুডেন্স, আমরা যারা পড়ি আইনের অপরাধের উৎপত্তি, আইনটা কিভাবে তৈরি হয়, এই ইতিহাসটা যদি আমরা দেখতে চাই, তাহলে দেখবেন যে আমাদের এখানে একটা কমন কিছু ফিনোনিমা এবং সামাজিক নবস থেকে এটা তৈরি হয়েছে। এখন আমি সোশ্যাল, আমাদের দুটো শর্ত, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে ডিজিটাল। তো সোশ্যাল মিডিয়াতে আমি যে কথাগুলো বলবো সেটা রিপ্রেজেন্ট করছে আমাকে ডিজিটালি। তো সুতরাং এর জন্য দুটো আইন আছে, আমাদের সাইবার নিরাপত্তা আইন এবং ফৌজদারি কার্যবিধি আইন। তো আমাদেরকে অবশ্যই সেন্সেবল হতে হবে, এবং আমি মনে করি যেটা অবশ্যই আমাদের মানে বাক স্বাধীনতাতে হনন হবে না যদি কিনা আমাদের বিশেষ রাজনৈতিক চরিতার্থ সাধনের জন্য অনলাইনকে যদি আমরা বাধাগ্রস্ত না করি। কিন্তু আপনি যদি দায়িত্বশীল না হন আপনার একটা কমেন্টের ব্যাপারে, তাহলে কিন্তু আমাদের নট অনলি তথ্য প্রযুক্তি আইন, আমাদের সংবিধানও কিন্তু এটাকে সাপোর্ট করে না। তো সুতরাং আমাদেরকে খুব সেন্সেবল হতে হবে এবং প্রতিটা তথ্য রেসপন্সিবিলিটি নিতে হবে, কারণ আপনার এই তথ্যটি দেখছে সারা বিশ্বের সমস্ত লোক। সুতরাং আপনার একটা লাইক, কমেন্ট বা হাহা রিয়াকশন কিংবা আপনার যে কোনো একটা অযাচিত মন্তব্য, এটা ভাবার কারণ নেই যে জিনিসটা মাত্র সীমিত আকারে দেখছে, সবাই দেখছে। সুতরাং এটা দ্বারা যে কেউ প্রভাবিত হতে পারে, এই ব্যাপারটি আমাদের দায়িত্বশীলতার জায়গা থেকে দেখতে হবে। সেই ক্ষেত্রে আপনি আইনের কথা বলছেন এবং নিজের ব্যক্তিগতভাবেও একটু সচেতনতার কথা বলছিলেন। আসলে আমাদের যদি রাষ্ট্রীয় পর্যায় থেকে তথ্য অধিদপ্তর, বিটিআরসি আছে, ডিজিটাল নিরাপত্তা আইন আছে, আসলে বাস্তবিক অর্থে কতটা কার্যকর দেখছেন, নাকি আমাদের আরও গোছানোভাবে এগিয়ে যাওয়া উচিত বলে মনে করবেন? দেখুন, আমাদের যে বিষয়টা হলো যে আমাদের সবচাইতে বড় প্রবলেম হচ্ছে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় থেকে কোনো একটি ইন্টারাকশন না থাকা ডিজিটাল লিটারেসিতে। আপনি দেখেন 4.5 লাখের উপর প্রাইমারি স্কুল আছে সারা বাংলাদেশে, সেখানকার টিচাররা কিন্তু সকলেই কিন্তু ডিজিটাল ফ্রেন্ডলি না। আমাদের একটা হেল্প ডেস্ক ছিল সাইবার নিরাপত্তা কর্মসূচির অধীনে, তো সেখানে যুক্ত করতে চাই, আমাদের দেখা যায় প্রত্যেকটা সেক্টরে আইসিটি বা একটা সাবজেক্টও আছে, কিন্তু স্টুডেন্টরা ওই পুঁথিগত বিদ্যার মধ্যে আছে এবং কম্পিউটার অন অফ ছাড়া তেমন কিছুই জানছে না। জি জি জি, হ্যাঁ, এটা হচ্ছে আসলে মানে একদম তৃণমূল পর্যায়ে, জেলা পর্যায়ের অবস্থা। কিন্তু অনেকে দেখবেন যে জেনারেশন গ্যাপের জন্য তারা কিন্তু ছোটবেলা থেকে অনেক সেলফ এডুকেটেড, তারা ভালো ট্যাব চালাতে পারে, ল্যাপটপ চালাতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে সেটা আনস্ট্রাকচার্ড, এবং এটার জন্য আমাদের আসলে কাঠামো দরকার। যে প্রসঙ্গটি আসলে বলছিলাম যে বেশিরভাগ ক্ষেত্রে সাইবার অপরাধ বা সাইবার বুলিং বা ইফটিজিং যদি দেখি, দেখা যায় যে এগুলো কিন্তু স্কুলের পর্যায়ে কিন্তু সমাধান করা সম্ভব। শিক্ষকরা একটু সচেতন হলে, প্রধান শিক্ষকের মাধ্যমে কিন্তু শতকরা 80% সমস্যার সমাধান করা সম্ভব। আমরা দেখেছি যে গ্রামে অনেক মেয়ে আছে, সে জানে না তার নামে একটা ফেক আইডি হয়েছে, হওয়ার পর এটা চারপাশে ছড়িয়ে দেওয়া হলো, তখন সে আত্মহনন করছে। এগুলো কিন্তু তথ্যগুলো জানে না। আমি খুব স্পেসিফিকলি একটি মৃত্যুর ঘটনা বলতে পারি খুলনাতে। এটা সম্ভবত 2020 সাল নাগাদ। করোনাকালীন সময়ে একটি ছেলে একটি মেয়ের নগ্ন ছবি এঁকেছিল এবং সে বলেছিল সে সেটা ফেসবুকে ছড়িয়ে দেবে। মেয়েটি কিন্তু সাতক্ষীরাতে, সম্ভবত ভুল না করে সাতক্ষীরাতে আত্মহত্যা করে ফেলে। তার মানে এগুলো খুব সেন্সিটাইজ একটা জিনিস। এবং পাহাড় অঞ্চলেও কিন্তু পাহাড়ি মেয়েদের সাথে বাঙালিদের একটা প্রেম ঘটিয়ে দিয়ে আরেক রকমের সামাজিক অস্থিরতা এখনো পর্যন্ত রাঙামাটি থেকে আমরা দেখতে পারি এরকম। তো আমার মনে হচ্ছে যে আমাদের যে প্রসঙ্গটি বলতেছিলাম যে সাইবার নিরাপত্তা বিষয়ে একটি হেল্প ডেস্ক আছে, সেটি আমি পরিচালনা করেছিলাম 2 বছর। তো সেখানে দেখলাম শতকরা 80% সমস্যায় কিন্তু সমাধান করা সম্ভব স্কুলের শিক্ষকরা যদি অ্যাক্টিভ হয়। কারণ এলাকার ভিতরে একটা ক্লাসের ছেলেরাই এরকম ফেক আইডি খোলে, তাদেরকে ডেকে এনে শাসন করলে কিন্তু দেখা যায় জিনিসটা সেখানে থেমে যায়। কিন্তু যখন এটা বিচার পায় না, কেউ টিচারকে বলতে পারে না, কাউন্সেলিং হয় না, বা জেলা পর্যায়ে পুলিশটাও কিন্তু এতটা দক্ষ না, যেটা কিনা ডিভিশনাল পর্যায়ে পুলিশটা অনেকটা দক্ষ, তারা কিন্তু এটাকে এন্টারটেইন প্রপারলি না করার পরে একই জিনিস রিপিটেড করছে, তো যার কারণে বিচারটা প্রতিষ্ঠা হচ্ছে না। তো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছেন, আমরা বিরতির পরে বিষয় আরো বিস্তারিত আলোচনা করব। দর্শক, আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। সময় হলো একটি বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম। আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আমরা ফিরে যাচ্ছি আলোচনায়। জনাব জোহা, আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছিলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির অনেকেই শিকার হয়ে থাকেন, ছেলে মেয়ে উভয়ই। সেক্ষেত্রে আসলে একজন নারী বা পুরুষ কেউ যদি হুমকি প্রদর্শন করে থাকে, যে কোনো ভিডিও, পিকচার,
সেক্ষেত্রে আসলে সে ব্যক্তি পর্যায় থেকে কিভাবে নিজেকে সেভ রাখতে পারবে? জি, ধন্যবাদ। প্রথমে হচ্ছে যে আমাদের যতগুলো তথ্য যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক আইন হয়েছে সব জায়গায় কিন্তু ইনভেস্টিগেটিং অফিসারদেরকে একটি এক্সট্রিম পাওয়ার দেওয়া হয়েছে যে বিনা পরোয়ানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করে তদন্তকারী কর্মকর্তা যে কাউকে গ্রেফতার, সার্চ ওয়ারেন্ট, জব্দ করতে পারবে। তো আমাদের যে জিনিসটা জানতে হবে, আমাদের থানার হেল্প নিতে হবে, থানাকে অভিযোগ দায়ের করতে হবে। পরবর্তীতে যেটি করতে হবে সেটি হচ্ছে যে সিডিআর অ্যানালিসিস করে আমরা তার ডিভাইস জব্দ করে ডিজিটাল ফরেন্সিক ওপিনিয়নের মাধ্যমে অকাট্য প্রমাণ উপস্থাপিত হলে তার ভার্ডিক্ট হবে। কিন্তু আমরা এই প্রসেসগুলো করি না। এবং আমি যেটা বলতে চাই, ইন্টারনেট কিংবা আপনার ডিজিটাল ডিভাইস কোনো পেন্সিলে আঁকা ছবি না যে রাবার দিয়ে এটা মুছে যাবে। এটা 100% এটা রিকভার করা যায় এবং যত দ্রুত আপনি এটা ফরেন্সিক করবেন এবং আপনি যদি বিবাদীকে ধরে ফেলেন তাতে কাজ হবে না, তার ডিভাইস সহ ধরতে হবে, ডিভাইসটাকে ফরেন্সিক করতে হবে, তাহলে কিন্তু ট্রায়াল হবে। আমরা অনেকে বলি বিচারে বাণী নিভৃতে কাতে, আসলে বিষয়টি তা না, আমরা আসলে প্রসেসটি জানি না। তো সুতরাং কাউকে তাকে ধরতে হবে এবং পাশাপাশি তার ডিভাইসটাকে জব্দ করতে হবে এবং ফেরেস্তার মতো সাক্ষী দেবে দুই কাঁধের মতো ডিলেটেড ডেটা সহ সব কিছু SMS, কল লগ এবং ছবি, কনভারসেশন সহ অহরহ উদাহরণ ইতোমধ্যে আছে। বাংলাদেশের সিআইডি, ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং আইসিটি ডিভিশনের বিশেষায়িত ল্যাব আছে এই সকল বিষয় পরীক্ষা করে বিশেষজ্ঞ মত প্রেরণের ব্যাপারে। এভাবে যুক্ত হওয়ার পরে অনেকগুলো সমস্যার সমাধান করেছেন, আমাকে বিরতির মাঝে বলছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ বিষয়গুলোর জন্য। এবং আমি আরেকটু যদি যুক্ত করতে চাই, অনেকের হয়তোবা একটা হচ্ছে হুমকি, আরেকটা হচ্ছে তথ্য ছড়িয়ে দেওয়া। অনেকের তথ্য তো ছড়িয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য। সেক্ষেত্রে আসলে তখন একজন ভুক্তভোগী কি করবে? জি, খুব গুরুত্বপূর্ণ কথা। প্রথমে হচ্ছে আমাদের একটা এমলাইট বলে একটা প্ল্যাটফর্ম আছে, মিউচুয়াল লিগ্যাল অ্যাটর্নি ট্রিটি। এটা হচ্ছে মূলত আপনার ফেসবুকের সাথে। তো এমলাইটের ব্যাপারটা নিয়ে আমাদের গভর্নমেন্ট অলরেডি ডিপ্লোম্যাটিক পর্যায়ে আসলে কথাবার্তা চলছে সেখানে। তারপরেও আমার কাছে অজস্র উদাহরণ আছে চাইল্ড পর্নোগ্রাফি এবং টেরোরিস্ট অ্যাক্টিভিটিসের সাথে সাথে এইসব ইমেলগুলো ফেসবুক ইমিডিয়েটলি তার আইপি অ্যাড্রেস এবং ম্যাক আইডি অথবা আইমিএ নাম্বার ফেসবুকে লিগাল টিম প্রোভাইড করে থাকে। তো যেহেতু আমরা ব্যক্তিগত ক্ষেত্রে আমরা আসলে সেই ব্যাপারটা প্রসেসটা করি না বলে আমরা জানি না। তো সুতরাং আপনি ফেসবুক, ইউটিউব, টিকটক আপনার বিরুদ্ধে যদি কোনো বিভ্রান্তকর তথ্য ছড়ায়, আপনি এটা মামলা করে পুলিশ সদর দপ্তরে ইন্টারপোলকে পাঠান। ইন্টারপোলের সাইবার ক্রাইম ইউনিট অবশ্যই একটু সময় লাগে, 3 থেকে 6 মাস সর্বোচ্চ। এর মধ্যে আপনার তৎকালীন আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস সব কিছু আসবে, যেটা পরবর্তীতে বিটিআরসিতে ফরওয়ার্ডিংয়ের মাধ্যমে ইলেকট্রনিক ভৌগোলিক অবস্থানের সাপেক্ষে আসলে তাকে নির্ণয় করা সম্ভব। আপনার কথা দিয়ে যেটা বুঝলাম আসলে আইনের যথেষ্ট প্রয়োগ জানলে এবং ঠিকভাবে সিস্টেমেটিক ওয়েতে আগালে আসলে এই বিষয়গুলো থেকে সমাধান একদম চিরতরে সম্ভব এবং একজন ভুক্তভোগী তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। দারুণ, আসলে আমাদের যারা দর্শক আছে তারা উপকৃত হবে এই বিষয়গুলো নিয়ে। আমি এখন যদি জানতে চাচ্ছি, আসলে এই যে আমাদের ফ্যাক্ট চেকিং বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, এরা আসলে কাজ করে কিভাবে এবং আসলে কি মানুষ এদের বিশ্বাস করতে পারে? মানুষ ভাবে যে এদের বিশ্বাস করা যায় না বা সামথিং, এমনকি অনেক দূরবদ্ধ, আসলে কি তা? আসলে ফ্যাক্ট চেকিং তারাও কিন্তু একটা আর্থিক প্রতিষ্ঠানের উপর ডিপেন্ডেন্ট থাকে, সো তাদের কিন্তু কেস স্পেসিফিক ইন্টারেস্ট থাকতে পারে। আচ্ছা, তো সেই বিষয়টা আসলে সরকারের এখানে একটুখানি কাজ করার প্রয়োজন আছে। আমাদের বাংলাদেশে যতগুলো ফ্যাক্ট চেকিং সংস্থা গড়ে উঠেছে সকলেই কিন্তু কম বেশি দেখা গেছে যে বিদেশি ফান্ড নিয়ে তারা কাজ করে, লোকাল কিন্তু কোনো ফান্ড নাই। এক্ষেত্রে আমাদের উচিত এই ফেক নিউজকে মোকাবেলা করতে গেলে রাষ্ট্রের তথ্য মন্ত্রণালয়ের একটা গভর্নমেন্ট ওয়েবসাইট করা, সেই ওয়েবসাইটের মধ্যে সেদিনের যত রকমের অপতথ্য আসবে তার তালিকাগুলো প্রেরণ করা, যেটা ইউরোপ অলরেডি করেছে। তাহলে পরে একটা কেন্দ্রীয় ব্যবস্থাপনার মাধ্যমে ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে ভুয়া নিউজটা রোধ হবে বলে আমি আশা করি। এই বিষয়টা তো খুব, আমার মনে হয় যে সহজ একটি বিষয়, আসলে কেন হচ্ছে না, মানে কারণ আমাদের গ্রাহকরা, আমরা যারা আছি তারা ছড়িয়ে ছিটে না যে একটা নির্দিষ্ট জায়গায় বিষয়গুলো জানতে পারলাম। জি, না, এটার আসলে প্রয়োজন উদ্যোগের। আপনি জানেন এখন ইন্টারিম গভর্নমেন্ট এটা নিয়ে খুবই কনসার্ন, বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টার কিন্তু অনেক রকমের এআই ভিত্তিক ভিডিও চারপাশে স্প্রেড হয়েছে। তো যে বিষয়টি হচ্ছে এর মধ্যে সামনে নির্বাচনের একটা ব্যাপার, তো যে কোনো কিছু যদি একটি জাতীয় প্ল্যাটফর্ম ডেভেলপ করতে হয় তাহলে কমপক্ষে এটা স্টেবল গভর্নমেন্টের মাধ্যমে যেতে হবে। যদিও এটা কিন্তু খসড়া অনুমোদনের পর্যায়ে আছে, এখন এটা নিয়ে যাচাই বাছাই করা হচ্ছে। এবং এই একটি বিষয় বলে যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বেসড বিষয় কিন্তু আমাদের নীতিমালা ইতিমধ্যে প্রেরণ হয়েছে। তো আশা করি এটা সমন্বয় করে সরকার যথাযথ সময় ব্যবস্থা নেবে। আমি যদি যে একটু সাইকোলজিক্যাল দিক থেকে চিন্তা করতে চাই এবং কথা বলতে চাই আপনার সাথে, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এই বিষয়টি নিয়ে,
নিয়ে মানুষ আসলে সহজেই গুজব বিশ্বাস করে, আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? এটা কি মনের দুর্বলতা নাকি একটা সমাজের সচেতনতার অভাবকে আপনি আসলে পরিলক্ষিত করবেন? আসলে আমাদের এটাকে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এবং আমাদের মনের মধ্যে যে বিশ্বাসটা, একটা মিথ্যা বিশ্বাস আমাদের আছে, যেটাকে ইলেকট্রনিক মেন্টাল হেলথে আমরা পড়াই। তো মিথ্যা বিশ্বাসটা যখন কোনোভাবে তার সামনে এআই হোক বা এটা ফুটে উঠবে সামনে, তখনই কিন্তু সে সেটাকে দেখতে এবং শেয়ার করতে ভালোবাসে। আচ্ছা, তো এই রোগটা আসলে আমাদের মধ্যে অগোচরে কম বেশি থাকে। তো সুতরাং আমাদের যে এই বিষয়টি করতে হবে, সত্য বুঝিয়ে দিলেও তারা বিশ্বাস করতে চায় না, হ্যাঁ করতে চায় না, একটি বিষয়ের উপর নানারকম তর্ক বিতর্ক থাকবে। তো এই ক্ষেত্রে আমাদের জিনিসটা প্রয়োজন, সেটা হচ্ছে কাউন্সেলিং এবং ইলেকট্রনিক মেন্টাল হেলথ। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেহেতু আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে চলে গিয়েছি এবং গ্রামে গঞ্জে মাঠে উঠোনেও দেখবেন লুডোটাও এখন মোবাইল দিয়ে খেলে। এবং পাহাড়ে আমি অবাক হয়ে গিয়েছি যে সেখানে সবাই ফোনে খুব ব্যস্ত, পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের আদিবাসীরাও। তো সুতরাং তাদেরকে যদি ইলেকট্রনিক গ্রুমিং না করা হয়, তাহলে অপতথ্য কিন্তু একটা বড় রকমের হাতিয়ার হয়ে যেতে পারে। এটা কিন্তু আলটিমেটলি রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ হতে পারে। এতগুলো ডিজিটাল জনগণ বিভ্রান্তকর হয়ে উত্তেজিত, এবং লাইক এবং ভাইরাল হওয়ার একটু রোগ তো আছে। জি জি জি। এই ক্ষেত্রে আমরা সোশ্যাল মাধ্যমগুলোর দায়বদ্ধতা কি এড়িয়ে যেতে পারি? তাদেরকে আরো একটু দায়িত্বশীল হওয়া উচিত কিনা? এবং আমরা অনেকেই দেখি যে আমাদের পার্শ্ববর্তী দেশ আসলে ফেসবুক, ইউটিউব, টিকটকের নিজস্ব অফিস আছে, কিন্তু আমাদের দেশে নেই। এই ব্যাপারে আপনি কি বলবেন? আসলে আমি একটি বিষয় বলতে চাই, শুধুমাত্র ফেসবুক, ইউটিউব, টিকটক না, আপনি যে কোনো একটি অ্যাপ্লিকেশন যখন আপনি প্লে স্টোরে কিংবা অ্যাপ স্টোরে আপলোড করবেন, সেখানে কিন্তু টার্মস অ্যান্ড রেফারেন্সে এখানে লেখা আছে ডিএসএ, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যেটা সেখানে ইউএস যেটা ফলো করে। আপনি এই অ্যাপ্লিকেশনের সকল তথ্য ইন্টারপোল চাহিবার মাত্রই তাকে প্রেরণ করতে বাধ্য, নইলে আপনার প্ল্যাটফর্মটা বন্ধ হয়ে যাবে। তো সুতরাং আমাদের কিন্তু সিস্টেমটি আছে। এখন যে প্রবলেমটা হচ্ছে যে এগুলোকে আনার প্রক্রিয়াটা হচ্ছে আমাদের জিডিপিআর কমপ্লায়েন্ট হতে হবে। সোশ্যাল মিডিয়া যদি মনে করে থাকে আপনি রাজনৈতিক চরিতার্থ করার জন্য বা ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন কাউকে, স্টেটের কোনো সিকিউরিটি ইস্যুতে আপনি তাকে ইন্টারসেপ্ট করতে চাচ্ছেন, তাহলে তারা এই তথ্যগুলো আপনাকে দেবে না। তো সুতরাং আমাদের সরকারের পক্ষ থেকে এটি আপনাকে নিশ্চিত করতে হবে যে আমরা আসলে সঠিকভাবে গভর্নেন্স পরিচালনা করছি, কারণ প্রাইভেসি বিচ করছি না, আমরা শুধুমাত্র রাষ্ট্রের। আসলে একদমই শেষ মুহূর্তে আমরা এই মুহূর্তে আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে পেরেছি। পরবর্তী আপনার সাথে যুক্ত হয়ে আরেকদিন হয়তো বা আরো বিস্তারিত জানবো। মানুষ আসলে উপকৃত হয়েছে আজকের বিষয় নিয়ে। অসংখ্য ধন্যবাদ আমাদের হ্যাপেনিং পয়েন্টে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। দর্শক, আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আজকে এই ছিল এখনকার মতো। দুটো সংবাদ একটু পর হাজির হচ্ছি, সাথে থাকুন। ধন্যবাদ।